देव्यै महादेव्यै शिवायै सततं नमः। नमः प्रकृत्यै भद्रायै नीयलाः प्रणतः स्मता। গুড মর্নিং ফ্রম ধর্মতলা বাস স্ট্যান্ড। আজ 20শে সেপ্টেম্বর 2025 শনিবার, একটা ঝকঝকে সকাল। ঘড়িতে এখন সকাল 6:15 বাজে। চলো যাই হাওয়া বদলাইয়ের উদ্যোগে আজকে একদিনে দেখে নেব মহিষাদল রাজবাড়ি, গেঁওখালি সঙ্গম এবং অবশ্যই বর্গভীমা মন্দির। দেবাশিস দা, হ্যাঁ গুড মর্নিং। হ্যাঁ, আমরা আজকে যাচ্ছি, আমাদের কি রকম প্ল্যান আছে এখান থেকে? আমরা এখান থেকে যাব মহিষাদল রাজবাড়ি। আচ্ছা, সেখানটায় একটু জোরে বল। আমরা যাব মহিষাদল রাজবাড়ি দিকে ফার্স্টে ব্রেকফাস্ট। হ্যাঁ, এখন তারপরে সেখান থেকে আমরা চলে যাব গেঁওখালি। হ্যাঁ, গেঁওখালিতে ঘুরে এসে আবার ব্যাক টু মহিষাদল রাজবাড়িতে লাঞ্চ। হ্যাঁ, লাঞ্চের পরে আমরা ব্যাক করবো তমলুক। সেখানে তমলুকে বর্গভীমা মন্দির এবং তমলুক রাজবাড়ি দেখে আমরা আবার কলকাতায় ফিরে আসবো। আমাদের এইরকম একটা প্রোগ্রাম আছে। এখনই আমাদের টেম্পো ট্রাভেলার আসছে। বাঁদিকে ওই সাদা বিল্ডিংটা দেখতে পাচ্ছি পিয়ারলেস ইন, তার নিচে হচ্ছে মেট্রোর 5 নম্বর গেট, আর এই দিকে হচ্ছে বিধান মার্কেট সংলগ্ন আমাদের ধর্মতলার দূরপাল্লার বাস স্ট্যান্ড। তাই মিটিং প্লেসটি হাওড়ার বড়ঘড়ির মতোই, এক কথায় ইউনিক। আমরা 12 জনের একটি দল টেম্পো ট্রাভেলার করে সড়কপথে 102 কিলোমিটার দূরে মহিষাদল রাজবাড়ি 3 ঘন্টায় পৌঁছে যাব। তারপর রাজবাড়িতে সারাদিন থাকা খাওয়া, গেঁওখালিতে ত্রিবেণী সঙ্গম দেখা ও বর্গভীমা দর্শন। তাই খুব ভালো কাটবে আমাদের এই সারাদিনের ট্যুরটা। ওই দূরে পিয়ারলেস ইন, বাঁদিকে প্রাইম লোকেশনে খুব ভালো হোটেল, তার ঠিক উল্টো দিকেই দাঁড়িয়েছে আমাদের টেম্পো ট্রাভেলার 9954। এটা করেই আমরা যাব। এই গ্রুপের প্রতিষ্ঠাতা এবং অন্যতম অ্যাডমিন অভিষেককে কিছুদিন আগে এক পথ দুর্ঘটনায় আমরা হারিয়েছি। ওকে স্মরণ করে এই গ্রুপের অন্যতম আর এক অ্যাডমিনের সাথে আপনাদের আলাপ করিয়ে দিই। উনি হলেন দেবশ্রী ম্যাডাম। গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। দেখা হবে আমার সাথে। হ্যাঁ, সারা দিন আমরা করব হইচই। আমরা এখানে ওয়েট করছি, আরো দু একজন আসবে। আমাদের মিটিং প্লেস এটা, গাড়ি এসে গেছে আগে। হ্যাঁ, আগে গাড়ি আছে। এখন ঘড়িতে 7:15। ধর্মতলা বাস স্ট্যান্ড থেকে আমরা বেরিয়ে পড়েছি। এটা রেড রোড দিয়ে আমরা সোজা যাচ্ছি, রেসকোর্স অবধি যাব। তারপরে আমরা সেকেন্ড ব্রিজ ধরে নিয়েছি। এখন আমরা সেকেন্ড ব্রিজ দিয়ে যাচ্ছি, নিয়ে কোনা এক্সপ্রেসওয়ে যাব, ধুলাগড়ি টোল প্লাজা পার করে নিমদিঘি, পাঁচলা এইসব পেরিয়ে আমরা যাব মহিষাদল রাজবাড়ি। আমরা এখন সেকেন্ড ব্রিজ দিয়ে যাচ্ছি, সোজা এগিয়ে যাচ্ছি। ওই যে আমরা সোজা দেখতে পাচ্ছি, ওইটা বাঁ দিকে চলে গেছে আন্দুল আর জিটি রোড, আর ডান দিকে সোজা চলে গেছে কোনা এক্সপ্রেসওয়ে। তারপরে আমরা এই যে টোল প্লাজা পাবো, কোনা এক্সপ্রেসওয়ের যে টোল প্লাজাটা, সেইটা অতিক্রম করব। এবং এই টোল প্লাজাতে সবথেকে সুবিধে হচ্ছে ফাস্ট্যাগ থাকার জন্য আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হচ্ছে না, কোনো টাকা পয়সা নেওয়া দেওয়ার কোনো ব্যাপার নেই। আন্দুল যাওয়ার অনেকগুলো রাস্তা বেরিয়েছে, এই বাঁ দিকেও আন্দুল যাওয়া যায়, নালে আরেকটু এগিয়ে যে সোজা রাস্তাটা হচ্ছে মাঝখানে নবান্ন, বাঁ দিকে আন্দুল, আর ডান দিকে হচ্ছে কোনা এক্সপ্রেসওয়ে। আমরা সোজাই আমরা চলে যাব। আচ্ছা, আমাদের পাইলট দাদা, কি নাম দাদা বললেন? গোপাল দাদা। আচ্ছা, আমি একটু সবাইকে দেখাচ্ছি। হ্যাঁ, আমাদের পুরো টিম আছে চলো যাই হাওয়া বদলাই টিমের। সবাই এসে গেছে, তাই তো? 12 জন একদম। रंग गुलाबी नैना शराबी तेरी अदाएं हैं बेहिसाबी मन बावरा है तुझ पे रुका है मांगे तुझे सावरिया ना तो इस ज़मीं की ना है आसमां की तेरी कौन सी नगरिया मन बावरा है तुझ पे रुका है मांगे तुझे सावरिया ना तू इस ज़मीं की ना है आसमां की तेरी कौन सी नगरिया।
পিডব্লিউডিতে দেবাশিস দা প্রায় 15 বছর তমলুকে কাটিয়েছেন, সেই জন্য ওনারই পরিচিত কোলাঘাটের এই ঘোষ টি অ্যান্ড টিফিন স্টলে এখন আমাদের চায়ের বিরতি। আমরা এখন নেমে পড়েছি এখানে একটা টি ব্রেকে। খুব ভালো আমরা এখন অ্যারেঞ্জমেন্ট, ঘোষ টি স্টলে, হ্যাঁ খুব ভালো অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। আর এই মুহূর্তে শুধুমাত্র চায়ের ব্রেক। এখন আমরা চায়ের সবাই ব্রেক, বেরিয়েছি। কিন্তু একটু আগে আমরা কেক, বিস্কুটের প্যাকেট, হ্যাঁ, কেক, বিস্কুট, জল দিয়ে দিয়েছি। এগুলো সব পেয়েছি। যেহেতু সকালবেলা সবাই খালি পেটে বেরিয়েছে। হ্যাঁ, দুজনের খুব ভালো অ্যারেঞ্জমেন্ট। ওদিকে দেবাশিস দা আগেই আলাপ হয়েছে, আর এখন তো দেবশ্রী দি, আমাকে তো সবাই হ্যাঁ চেনে। সবাই চেনি। তো খুব ভালো, এরকম ডে আউটিং মাঝে মাঝে করলে বেশ ভালো হয়। আমি সেটাই বলছিলাম দেবাশিস দাকে। আমাদের টিমের সবাই নামছেন, আমরা মোট মানে 12 জন আছি। কি নাম দিদি আপনার? ঝুমা শেঠ, আচ্ছা, কোথা থেকে আসছেন? হাওড়া। হাওড়া। আপনি? নীতি সরকার। ঋতু সরকার। কোথা থেকে? হাওড়ায়। ওইদিকে আচ্ছা, আপনার? কাকলি রায়, আচ্ছা, কোথা থেকে? নিউটাউন থেকে। নিউ টাউন থেকে। ও, আপনি নিউ টাউন থেকে এলেন। আচ্ছা দিদি, কি নাম আছে? রিমা দাস। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি এই সায়েন্স সিটির কাছে। সায়েন্স সিটি। আচ্ছা দিদি? মুঠারি, হাওড়া ময়দান। হাবড়া ময়দান। সীমা চক্রবর্তী, উল্টোডাঙ্গা। আচ্ছা, আপনি? ডলি চক্রবর্তী, আচ্ছা, পার্ক সার্কাস। পাকসার কাছ থেকে। তো ঠিক আছে, আসুন। দাদা একটু নামটা বলো। 9954 গাড়ির নাম্বার। হ্যাঁ, কি নাম আছে? গোপাল। আচ্ছা, তো আপনাকে কি এইরকম আসতে হয় মাঝে মাঝে এই সব রুটে? আচ্ছা, আর ওই গতকাল একটা খুব অনেক বড় জ্যাম হয়েছিল, তাই তো? আচ্ছা, কোন জায়গায়? অঙ্কুরহাটির কাছে। অঙ্কুরহাটির কাছে। কখন পৌঁছেছিলেন বাড়ি? 12টা বেজে গেছিল। আচ্ছা, তো যাই হোক, মানে কত সিটার এটা, বা এটা ট্রাভেলারটা? 16 সিটার আছে। তো ঠিক আছে। আপনার ফোন নাম্বার কি আছে দাদা, কেউ যদি আলাদা করে মানে যোগাযোগ করে? হ্যাঁ, কি নাম্বার বলুন? 908888 তো কেউ যদি আলাদা করে যোগাযোগ করে এরকম আসতে পারে। আচ্ছা, মানে ডে আউটিং যে কোনো জায়গায় করা যাবে। আচ্ছা, আর এমনি কীরকম চার্জ লাগে? ঘন্টায় 350। আর কিলোমিটার বেসিস হলে 35 টাকা। আর এমনি নাইট স্টে হলে কোথাও? আচ্ছা আচ্ছা, নাইট স্টে হলে থাকা খাওয়ার ব্যবস্থা করতে হবে পার্টিকে, সে তো নিশ্চয়ই। থ্যাংক ইউ। এই যে দিদি, আপনার কি নাম আছে? আপনি বাকি আছেন, সবাইকার সঙ্গে ইন্ট্রোডিউস হয়েছে। এলা ভট্টাচার্য। আচ্ছা, কোথা থেকে আসছেন? আমি আসি ওই এর বাড়ির হ্যাঁ, কাছে, হাইরোডে ঢুকে কসবা, ওই সাপুইপাড়া। সাপুইপাড়া থেকে আসছেন। আচ্ছা, অ্যাকচুয়ালি নন্দীবাগানে থাকে। নন্দীবাগানে। আচ্ছা আচ্ছা, আপনার সঙ্গে তো প্রথমেই আলাপ হয়েছিল ধর্মতলায় যখন এলেন। কি নাম আছে আপনার? গীতা চক্রবর্তী, গীতা চক্রবর্তী। কোথায় থাকেন? বৈদ্যবাটি। বৈদ্যবাটি থেকে। আমাদেরই সব একই লাইনে আছে। ঠিক আছে। এদিকে সব টয়লেট আছে। না, ও তো ইয়ে রিকার ছাড়া। আসেনি, আমাদের আসেনি। একটু চা খাও, গরম। মহালয়ের গান শুনতে শুনতে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের আগামীকাল মহালয়ার দিনেই এই ডে আউটিং প্রোগ্রামটা হতো, কিন্তু মহিষাদল রাজবাড়ি থেকে শেষ মুহূর্তে জানিয়ে দেয় যে ওই দিন রাজবাড়ির ফ্যামিলি মেম্বারদের গেট টুগেদার আছে। এখান থেকে বাঁ দিকে বেঁকে যাচ্ছি। মহিষাদল 8 কিলোমিটার আর তমলুক 12 কিলোমিটার দূরে অবস্থিত। সামনে যে 407 গাড়িটা যাচ্ছে তার ব্যাক সাইডটা লক্ষ্য করুন, খুব সুন্দর একটা কথা লেখা আছে, বেশি তাকাস না, বিয়ে দিয়ে দেবো, কেন্দে মরে যাবি। ওই দূরে ডান দিকে দেখতে পাচ্ছি হলদিয়া কোলাঘাট রুটের বাস
আর এই রাস্তাটাও বেশ খানিকটা খারাপ। আমরা একদম প্রায় এসেই গেছি। এই বাম দিকের রাস্তাটা সোজা চলে গেল গেওখালির রাস্তা। এই যে বাসটা দাঁড়িয়ে আছে, আর আমরা ঠিক ডান দিকে ট্রাফিক থেকে ঘুরে যাব মহিষাদল রাজবাড়ির দিকে। সোজা ডান দিকের বিল্ডিংটা দেখতে পাচ্ছি, এটা হলো 1874 খ্রিস্টাব্দে স্থাপিত মহিষাদল রাজ হাই স্কুল উচ্চ মাধ্যমিক। তার পাশ দিয়েই আমরা সোজা চলেছি, মহিষাদল রাজবাড়ির রাস্তা এটা। এখন ঘড়িতে সকাল 10:15, আমরা মহিষাদল রাজবাড়িতে এসে পৌঁছে গেছি। এই রাজবাড়ির ইতিহাস মোটামুটি এইরকম: ষোড়শ শতাব্দীর মাঝামাঝি সময়ে, অর্থাৎ আনুমানিক 1667 খ্রিস্টাব্দে উত্তরপ্রদেশ থেকে এক ব্রাহ্মণ জনার্দন উপাধ্যায়, পূর্বে মোগল সম্রাট আকবরের অধীনে সৈন্য বিভাগের উচ্চ কর্মচারী ছিলেন, ব্যবসা বাণিজ্য করতে নদীপথে মেদিনীপুর জেলার অন্তর্গত গঙ্গা নদীর তীরবর্তী অঞ্চল গেওখালিতে এসে উপস্থিত হন। কিছুদিনের মধ্যে ইনি মহিষাদল অঞ্চলের তৎকালীন জমিদার, কারো মতে রাজা কল্যাণ রায়চৌধুরীর নিলামি জমিদারি কেনেন। জমিদার কল্যাণ রায়চৌধুরী নবাব সরকারের রাজকর দিতে না পারায় জমিদারি নিলাম হয় এবং মোগল সম্রাট আকবরের দেওয়া মহিষাদলাধিপতি স্বীকৃতি পায়। সেই সঙ্গে বৈরম খাঁর সম্রাট হুমায়ুনের বিশ্বস্ত বন্ধু ও সম্রাট আকবরের অভিভাবক নামাঙ্কিত একটি সুন্দর তরবারি উপহার পান। রাজা জনার্দন উপাধ্যায় মহিষাদল রাজবংশের প্রতিষ্ঠাতা। চেক ইনের সময় রেজিস্টারে সব কিছু এন্ট্রি করতে হচ্ছে এবং প্রত্যেকের অরিজিনাল আইডি লাগছে। রাজা জনার্দন উপাধ্যায়ের পরবর্তী পঞ্চম পুরুষ রাজা আনন্দলাল উপাধ্যায় পুত্রহীন হওয়ায় রাজার মৃত্যুর পর রানী জানকী দেবী দক্ষতার সঙ্গে রাজদায়িত্ব পালন করেন এবং একমাত্র জামাতা ছক্কন প্রসাদ গর্গের পুত্র রানী জানকী দেবীর দৌহিত্র গুরুপ্রসাদ গড়কে ধনসম্পত্তি সহ রাজ্য ও রাজপ্রাসাদ দান করেছেন। হেবাসূত্রে গুরুপ্রসাদ গড় রাজা হন। রাজা গুরুপ্রসাদ গড়কের পরবর্তী দ্বিতীয় পুরুষ রাজা রামনাথ গড় নিঃসন্তান হওয়ায় দত্তক পুত্র বা পোষ্যপুত্র লক্ষ্মণ প্রসাদ গড় পরবর্তী রাজা হন। সেই থেকে রাজা লক্ষ্মণ প্রসাদ গড়কের বংশধরগণ রাজা হয়ে দেশ স্বাধীন হওয়ার আগের দিন পর্যন্ত রাজাসনে আসীন ছিলেন। এই রাজপরিবার ক্রমানুযায়ী 3টি রাজবাটি নির্মাণ করেন। প্রথম রাজবাটিটি অবলুপ্ত, বর্তমানে 2টি রাজবাটি রয়েছে। দ্বিতীয় রাজবাটি রঙ্গিবসান রাজবাটি সিংহদুয়ার, যা নবাব আমলে তৈরি, এবং তৃতীয় তথা শেষ রাজবাটি হলো এইটা ফুলবাগ রাজবাটি। এটি যা রাজা সতীপ্রসাদ গড় বাহাদুরের নিজস্ব পরিকল্পনায় ইংরেজ আমলে নির্মিত হয়েছে। এছাড়া গ্রীষ্মকালীন আবাসের জন্য জল বাংলো বা লালকুঠি বলে একটি প্রাসাদকম বাড়ি আছে। রাজা সতীপ্রসাদ গড় বাহাদুর মহাশয় তৎকালীন ব্রিটিশ সরকারের কাছ থেকে 1913 খ্রিস্টাব্দে রাজা বাহাদুর খেতাব পান। রাজপরিবারের রাজা বাহাদুরকে অবর্তমানে রানীমাতাগণ রাজ্য পরিচালনায় দক্ষতার পরিচয় রেখেছেন। রানীমাদের মধ্যে বিশেষভাবে উল্লেখযোগ্য রানী জানকী দেবী, রানী ইন্দ্রাণী দেবী ও রানী কল্যাণী দেবী। এই যে কল্যাণী আমাদের রুমটা, এটা রুমটা না? হ্যাঁ, এটা হচ্ছে আমাদের রুম। এটা কল্যাণী। ম্যাডাম এসিটা চালিয়ে দেবেন। এই রুমটার নাম হচ্ছে কল্যাণী। আমরা একটু রুমটার ছবি তুলে নিই। আমাদের রুমটা। আচ্ছা, জুতোগুলো এখানে সাইড করে রেখে দাও। জুতো এখানে সাইড করে রাখো, তো সারাটা ঘর নোংরা হয়ে যায়। আমাদের সারাদিনের বিশ্রামের জন্য 2টো রুম নেওয়া হয়েছে, 12,000 টাকা পড়েছে। ভেতরের ইন্টেরিয়ারটা অসাধারণ। 2টো এসি আছে, টিপট রাখা আছে, 3টে টয়লেট আছে, টিভি আছে এবং ভেতরে আর একটা রুম আছে। আর খুবই নিট অ্যান্ড ক্লিন, আর প্রচুর জায়গা রয়েছে, খুব সুন্দর। এখানে একদিন ডে আউটিংয়ের জন্য বা নাইট স্টে করা যায়। জল রাখা আছে, ওখানে ওয়ার্মার রাখা আছে যারা নাইট স্টে করে। মোটামুটি 4-5 জনের শোয়ার অ্যাকোমোডেশন আছে এটাতে। এটা রুমটার নাম হচ্ছে কল্যাণী।
আমাদের এদিকেও রয়েছে আর ওখানে আরো রয়েছে। এখানেও একটা আছে। হ্যাঁ, এখানে ছোট্ট একটা ফ্রিজ দেওয়া আছে। ওটাতেও আছে, ওখানেও ফ্রিজ আছে, হ্যাঁ। এখানে চাইলে জল ঠান্ডা করার জন্য রাখা যেতেই পারে, ফ্রিজে চালিয়ে দিয়ে ঠান্ডা জল রাখা যেতেই পারে। সুন্দর। আর এদিকটা বোধহয় ওয়াশরুম। এখানে মিনি ফ্রিজ রয়েছে একটা, তাই তো? এই যে washroom। কি সুন্দর, ফার্নিচারগুলো খুব সুন্দর। আয়না, এটা টয়লেট, এটা টয়লেট। ওয়েস্টার্ন টয়লেট। একদম একদম দারুণ দারুণ। এখানে চায়ের জিনিস রাখা আছে। ওয়াও, এই যে চায়ের জিনিস রাখা আছে সমস্ত। চেক ইন টাইম 12টা, চেক আউট টাইম 10টা, লাঞ্চ 1টা থেকে 2:30, স্ন্যাক্স 6টা থেকে 7:30। এখানে ওয়াইফাই পাসওয়ার্ড রয়েছে, কন্ট্যাক্ট নাম্বার রয়েছে। লক্ষ্মীকান্ত জানা 7501114528, আর সুমন ধারা 9933427050। আমাদের সকলকে ওয়েলকাম ড্রিঙ্কস দিয়ে গেল এইমাত্র। এই রাজপরিবারের রানী বিমলা দেবী স্বামীর মানে রাজা রামনাথ গর্গের সঙ্গে সহমৃতা হয়ে সতী হন। রাজপরিবারে রানীমাদের শ্রেষ্ঠ কর্ম রাজপরিবারকে গৌরবান্বিত করেছে। এই রাজপরিবার বহু জায়গায় দেবদেবীর মন্দির স্থাপন করেছে, হ্রদ নির্মাণ, পুষ্করিণী, দিঘি, ইন্দারা খনন করেছে। এ অঞ্চলে প্রথম দুর্গাপুজোর প্রচলন, হাসপাতাল, স্কুল, কলেজ গড়ে তুলেছিল ইত্যাদি নানা লোকহিতকর কাজ করেছেন। সেই সঙ্গে শরীরচর্চা, শিকার, খেলাধুলা, সূক্ষ্ম সূচিশিল্প, চিত্রকলা, উচ্চাঙ্গ সঙ্গীতের সঙ্গে নানান বাদ্যযন্ত্রের চর্চার মধ্য দিয়ে ললিতকলা, চারুকলার পৃষ্ঠপোষকতা করে শ্রুতিনন্দন ও দৃষ্টিনন্দন শিল্পকে সমৃদ্ধ করেছেন। রাজা লক্ষ্মণ প্রসাদ গর্গ বাহাদুরের সময় হাফসিদের অতর্কিত আক্রমণে রাজপুরী লুণ্ঠিত হয়। সেই সময় সম্রাট আকবরের দেওয়া সনদ সহ বহু মূল্যবান সম্পদ খোয়া যায়। আমরা এখন ডাইনিংয়ে এসেছি ব্রেকফাস্ট করতে। আর এই যে ঢুকছে আমাদের ব্রেকফাস্টের ফার্স্ট প্লেট। ওহো, এই যে ব্রেকফাস্টের প্লেট ঢুকে গেল। এটা হচ্ছে রাজবাড়ির টোটাল অ্যাপ্লিকেশন। বাকিটা আমি দেখিয়ে দিই। এই যে এগুলো রাজবাড়ি। ওপরে যে জিনিসগুলো হ্যাঁ হ্যাঁ দেখি। আর এই ঝাড়বাতি বাচ্চারা যারা এসেছেন তারা তো অবশ্যই জানেন। হ্যাঁ, এই ব্যাগ 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 সরাও, পড়ে যাবে। গরম গরম সুস্বাদু খাবার, খুবই সুন্দর লাগলো। বাঁদিকে রয়েছে ফ্যামিলি ট্রি, মাঝে রয়েছে ইতিহাস। সব কিছু ঘুরে দেখছি, যেগুলো বাকি রয়ে গেল। রাজাদের আমলে যে পালকি ছিল সেটা এখানে রাখা রয়েছে, খুব সুন্দর। ষোড়শ শতাব্দীর মধ্যভাগ থেকে যে রাজবংশের চলা শুরু হয়েছিল, বহু উত্থান পতনের মধ্য দিয়ে সে রাজবংশ একবিংশ শতাব্দীতে পৌঁছেছে এবং সেই রাজপরিবারের কিছু নিদর্শন সংগ্রহশালার মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে। সংগ্রহশালাটি উদ্বোধন করেছিলেন তমলুক লোকসভা কেন্দ্রের বর্তমান সাংসদ শ্রী শুভেন্দু অধিকারী 30শে জুলাই 2012-তে। কিন্তু সেই সংগ্রহশালা বা মিউজিয়ামটিতে ফটো ভিডিওগ্রাফি রেস্ট্রিক্টেড রয়েছে, তাই বিস্তারিতভাবে কিছু দেখানো গেল না সেই সবগুলো।
ব্রেকফাস্টের পর মহিষাদল রাজবাড়ি থেকে আমরা বেরিয়ে পড়েছি সড়কপথে 8 কিলোমিটার দূরে গেওখালির সেই সঙ্গমস্থল যেখানে রূপনারায়ণ ও হুগলি নদীর সঙ্গে দামোদর নদের সঙ্গম হয়েছে। চলুন যাওয়া যাক, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব। আমরা এখন গেওখালি এসে পৌঁছে গেছি। ওই যে আমাদের টেম্পো ট্রাভেলার দাঁড়িয়ে আছে। তো এই পার থেকে ওই পারে আমরা যদি লঞ্চে করে যাই তাহলে হবে নূরপুর, আবার নূরপুর থেকে আরেকটা লঞ্চ ধরে ওই দিকে গেলে হচ্ছে গাদিয়াড়া। তো দুটোই যাওয়া যায়, বেশিক্ষণ সময় লাগবে না, এখানে থাকা যায়। হাওড়া স্টেশন থেকে 9:32 হলদিয়া লোকাল ধরলে 11:15 এখানে সতীশ সামন্ত হল্ট আছে, 2 ঘন্টা 45 মিনিটে পৌঁছানো যায়। তারপর ওখান থেকে অটো বা টোটোতে 20 মিনিটের মধ্যেই গেওখালি। এছাড়া যদি হাওড়া থেকে 6:15 হলদিয়া লোকাল ধরা যায় তাহলে 8:58 সতীশ সামন্ত হল্টে পৌঁছানো যায়। তারপর 20 মিনিটের মধ্যে এখানে আসা যায়। এখানে হলদিয়া ডেভেলপমেন্ট অথরিটির 2টি গেস্ট হাউস আছে, খুব সুন্দর, ত্রিবেণী সঙ্গম ও ত্রিশোতা। গেস্ট হাউস দুটি একই কম্পাউন্ডের মধ্যে পড়েছে রূপনারায়ণের তীরে। আমরা এখন দেখতে পাচ্ছি ত্রিবেণী সঙ্গম গেস্ট হাউসটি 2 তলা আর ত্রিশোতা 3 তলা, পাশাপাশি আছে। দুটো গেস্ট হাউসের সব রুমই হচ্ছে রিভার ফেসিং, এসি এবং আধুনিক সুবিধাযুক্ত। প্রতিটা রুমের সামনে আছে একটি বড় ব্যালকনি, ভেতরে একটি রেস্টুরেন্টও আছে। 2টি গেস্ট হাউস সরকারি এবং রুমের ভাড়া 1300 থেকে 2500 টাকা। 60 দিন আগে থেকে অনলাইনে বুক করা যায়। নেটে এইচডিয়া গেস্ট হাউস লিখলেই হলো। আমরা এখন চলেছি পুরনো রাজবাড়ি দেখতে, ধ্বংসাবশেষ, কিন্তু তার এরিয়াটা দেখব, কিছুটা বুঝতে পারবো, অনুমান করতে পারবো। তার আগে আমরা মহিষাদল রাজবাড়ির ভেতরে যাওয়ার আগে আই লাভ মহিষাদল রাজবাড়ি বলে একটা খুব সুন্দর সেলফি জোন আছে, সেইটা দেখব। আমরা ওই সামনে হলুদ বাড়ির গেটের মধ্য দিয়ে ওপারে যাব। এগুলো হচ্ছে সেই সকল ম্যানেজার যারা এগুলো দেখাশোনা করে তাদের থাকার জন্য। পুরনো বাড়ির মধ্যে একটা দুর্গাপুজো হয় অনেক বড়সড় করেই, ওই যে প্যান্ডেল বাঁধা আছে। চলুন ভেতরটা ঢুকে দেখে নিই। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে বলে চারদিকটা ভেজা, পেছল সবই রয়েছে। আমরা ভেতরে ঢুকে দেখে নেব। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। দেখ মন কাশবন দুলছে যে শাড়ি, কবে ঢাক দেবে ডাক, দিন গুনছে যে তারি। শিউলি মাখা গল্প আগমনীর সুর, তোমার টুলির গন্ধ ছড়ালো। বলো বলো দুর্গা এলো, বলো বলো দুর্গা এলো। আজকে মহালয়ার আগের দিন, এখনো ঠাকুর উদ্বোধন হয়নি, তাই ঢাকা আছে। বলো বলো দুর্গা এলো, দুর্গা এলো, দুর্গা এলো। আমরা এখন এসে গেছি মহিষাদল রাজবাড়ির, পুরনো রাজবাড়ি। দুদিকে দুটো নহবতখানা আছে, আর মাঝে আমরা দেখতে পাচ্ছি বিশাল একটা মন্দির, টেরাকোটার মন্দির, গোপালজিউ মন্দির। এখানে নিয়মিত নিত্য পুজো হয়। এখন মন্দির বন্ধ আছে দুপুরবেলা, এখন সেই বিকেলবেলা খুলবে 4:30 সময়। বিশাল বড় দেখি, অপূর্ব সুন্দর। কি দিক! হ্যাঁ একদম, বৃষ্টির পরে পরে আমরা এসেছি, সব সবুজ একদম, মানে পুরো পাতাগুলো হ্যাঁ। পর্যন্ত ধুয়ে গেছে। কি সুন্দর আর লাগছে। আমরা যখন গেওখালি ছিলাম তখন একটা দারুণ বৃষ্টি হয়ে গেছে এখানে। ভেতরে কেউ আসতে পারতো না। আচ্ছা আচ্ছা, পূর্ব দিকের মেন দরজা। পূর্ব দিকের দরজা। আচ্ছা, ওই দিকে যে একদম সোজা গেটটা আছে, এই যে
এইটা হচ্ছে পূর্ব দিকের মেন দরজা। আর এটা কি? দরজা এটা হচ্ছে হাতিশাল। হ্যাঁ, তারপরেই পরীক্ষা আছে, পরীক্ষা। পরীক্ষার এপারে কেউ আসতে পারছে না। আচ্ছা, আচ্ছা, হাতিশাল কোনটা? ওই যে ওই যে ওই যে এইটা হাতিশাল, এইটা হাতিশাল। বাঘ থাকতো। এটাতে আচ্ছা বাঘ থাকতো। আচ্ছা, এইটা হাতিশাল আর এইটা এইটা বাঘ। আর ওইটা হচ্ছে বাঘ থাকতো। হ্যাঁ, এইটায় বাঘ থাকতো, এইটায় হাতি থাকতো। এখানে হাতিশাল থাকতে গেলাম। এই পোড়াবাড়িটা ওই টিনের সেট করা, ওটা শীতলা মন্দির। এই যে এইটা তো, শীতলা মন্দির। এইটা শীতলা মন্দির, এটা শীতলা মন্দির, এইটা হচ্ছে পূর্ব দিকের দ্বার, তাই তো? এদিকে একটা গেট ছিল, এদিক দিয়ে আসা যাওয়া চলতো। অনেকটাই দুপুর হয়ে গেছে, 2:15 বাজছে। এরপর আমরা ফিরে যাচ্ছি মহিষাদল রাজবাড়ি, ওখানে লাঞ্চ করব আমরা। এদিক থেকে পুকুরের পাড়ে মন্দিরটাকে খুব সুন্দর লাগছে, গোপালজিউ মন্দির। আমরা ওই দূরে দেখতে পাচ্ছি জুম করে যে একটা ভিডিও শ্যুট হচ্ছে কোনো কিছুর, ওই মন্দিরটার পাশে ওই জঙ্গলটার ধারটাতে। এটা হলো মহিষাদল রাজবাড়ির মিউজিয়ামের একটি রুম। ভেতরে ফটোগ্রাফি আর ভিডিওগ্রাফি অ্যালাউ নয়, তাই ভালো করে ভেতরে ঢোকা যাচ্ছে না। অন্য রুমগুলোতে যা রয়েছে সেগুলো হচ্ছে শিকার করা বড় বড় বাঘ, সিংহ এবং অন্যান্য জন্তু জানোয়ার ও নিত্য ব্যবহারের সামগ্রী। তো সেগুলো প্রত্যেকটা রুমে ঢুকে ঢুকে দেখাতে পারলাম না। এই ওপরে ঝাড়বাতি রয়েছে। ভেতরের ইন্টিরিয়ারগুলো প্রত্যেকটিরই খুব সুন্দর, বড় বড় আসবাবপত্র, খাট, বিছানা সব কিছুই রয়েছে। আমরা এখন লাঞ্চ করতে ভেতরে যাব। এই দুটো এই দরজা দিয়ে আমরা যেটুকু পারলাম সেটুকু দেখালাম। এখন বিকেল 3টে বাজে। আমরা লাঞ্চের জন্য চলে এসেছি মহিষাদল রাজবাড়ির ডাইনিংয়ে। সকলে একে একে জড়ো হচ্ছি। কিছুক্ষণ এখানে রেস্ট নিয়ে আমরা চলে যাব বর্গভীমা মন্দির, সেখানে মাকে দর্শন করে আমরা বাড়ি ফিরে আসব। তো সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে, দেখা যাক। মহিষাদল রাজবাড়ির লাঞ্চ মেনুতে ভেজ আইটেমে যেগুলো থাকছে সেগুলো বলছি। সাদা ভাত, ঘি দেওয়া, সঙ্গে গয়না বড়ি ভাজা, তিল বাটা, তার সঙ্গে শুক্তো, এটা সোনা মুগ ডাল, তার সঙ্গে বেগুনি, আর পুর ভরা পটলের দোলমা, পনির পাতুরি, এটা ধোকার ডাল না, তার সঙ্গে রয়েছে ভেজে পনির পাতুরি এবং পোস্তর বড়া। এই পোস্তর বড়াটা অ্যাডেড যারা ভেজ খাবে, যারা মাছ খাবে তাদের জন্য নয়। আর তার সঙ্গে রয়েছে খেজুর আমসত্ত্বর চাটনি, পাঁপড়, দই, আসবে কমলা ভোগ আর পান, এটা সবার শেষে আসবে। আচ্ছা আর এগুলো হচ্ছে মাছের আইটেম। আচ্ছা, মাছের তাহলে নন আইটেমটা ভেজে, বলে দিই। হ্যাঁ বলুন। আমি আচ্ছা, এটা সেটা হচ্ছে- মানে হ্যাঁ। মাছের আইটেমে সাদা ভাত, ঘি, গয়না বড়ি, বাদাম লঙ্কা দিয়ে সাদা তিল বাটা শুক্তো, মাছের মাথা দিয়ে ডাল, ডালটা আলাদা, মাছের মাথা দিয়ে ডাল, বেগুনিটা থাকবেই, পুর ভরা পটল থাকছে, বেগুন বড়ি দিয়ে পাবদা মাছের ঝাল, ভেটকি পাতুরি, সবার জন্য ভেটকি পাতুরি বলেছি, আমসত্ত্ব খেজুরের চাটনি, পাঁপড়, দই, কমলাভোগ, পান, এগুলো সবার জন্যই থাকবে। আচ্ছা, এটা হলো নন ভেজ। এটা হচ্ছে নন ভেজ, ঠিক দু আছে। রকমের মাছ আছে আর এখানে 2 রকমের ভেজ আইটেম দিয়েছে। ঠিক আছে। মা বর্গভীমা 1150 বছরেরও পুরনো। হিন্দু ধর্মে একে 51টি সতীপীঠের অন্যতম হিসাবে মানা হয়, কারণ বিশ্বাস করা হয় যে এখানেই সতীর শরীরের বাম গোড়ালি পতিত হয়েছিল। স্থানীয়দের দৃঢ় বিশ্বাস, মা বর্গভীমা তার ভক্তদের সঠিক শ্রদ্ধা ও নিষ্ঠার বিনিময়ে সমস্ত দুঃখ কষ্ট দূর করেন। এই সেই দোকান, মিষ্টির দোকান, সিঁড়ির পাশেই অবস্থিত। আমরা এখান থেকে পুজোর ডালি কিনলাম এবং নবরাত্রি, মহালয়া ও কালী পুজোর সময় এই মন্দির প্রাঙ্গণে ভক্তদের ঢল ও উৎসবমুখর হয়ে ওঠে। পূর্ব মেদিনীপুরের ঐতিহাসিক শহর তমলুক বা প্রাচীন তাম্রলিপ্ত এই শহরের প্রাচীন আত্মা যেন জড়িত আছে এক জাগ্রত দেবীকে ঘিরে। তিনি মা বর্গভীমা। হাজার হাজার বছর ধরে এখানে পূজিত হয়ে আসছেন উগ্রতারা রূপে, দেবী পার্বতীর খণ্ডিত অঙ্গরূপে। আমরা এখন সামনে এসে গেছি। এটা হলো হাড়িকাঠ। এখানে এটাও পুজো করা হয়। এখানে দেয়া রয়েছে এই দেয়ালেতে মন্দিরের অফিসের ফোন নাম্বার।
ওড়িশি স্থাপত্যের অনুকরণে তৈরি 60 ফুট উচ্চ মন্দির এখনও অটুট। গর্ভগৃহে আজও বিরাজমান কালো পাথরের মা বর্গভীমা। কালী পুজোয় এখানে হয় বিপুল ভক্ত সমাগম। আমরা এখন নাটমন্দিরে উঠেছি, প্রচুর ভিড় হয় এখানে, বৃষ্টি পড়ছে বলে ভিড়টা কম আছে। স্থানীয়রা বলেন মায়ের কাছে চাইলে কখনো খালি হাতে ফেরান না কাউকে। আমরা গর্ভগৃহে যাব, পুজো দেবো এখন। ओ देव्यै महादेव्यै शिवायै सततं नमः नमः प्रकृत्यै भद्रायै नीयलाः प्रणतः स्मतां रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः ज्योत्स्नायै चन्दुरूपिण्यै सुखायै सततं नमः कल्याण्यै प्रणता वृद्ध्यै सिद्ध्यै শান্তি দেবে মন জীবন জুড়ে মাতর রানা विश्वन्नवीरेन्द्राय शोभाय शोभाय शुभस्वाः वीरों आश्वर्य उदकं अमृतं प्रधानं शिष्याः ओम श्री विष्णु दत्सा भ्रीमद्यो ओम ओम। একটুখানি ঠাকুরের মানে মায়ের একটু মাহাত্ম্য একটু বলুন কাইন্ডলি। মাহাত্ম্য বলতে গেলে আজ থেকে বহু বছর আগে, হ্যাঁ। প্রায় 5 থেকে 6,000 বছর আগে আচ্ছা, ময়ূরবংশীয় রাজা তিনি মায়ের দর্শন পান। এবার ওই দর্শনের পিছনে একটা পুরনো একটা কাহিনী আছে। কাহিনী বলতে আমাদের ময়ূরবংশী যে রাজা ছিলেন তাম্রধ্বজ, হ্যাঁ, উনি খুব শোল মাছ প্রিয়সী আচ্ছা, ওই শোল মাছ ওনার বাড়িতে একজন মিছরি মানে ধীবর মেয়ে আর কি, জেলে মেয়ে, তিনি প্রত্যহ ওনার বাড়িতে দিতে যেতেন। তো একদিন দেখা গেল কি ওই ধীবর কন্যা যখন সেই শোল মাছটা নিয়ে যখন পথের মধ্যে দিয়ে যখন যাচ্ছেন, তখন ওই পথের মাঝখানে ওই শোল মাছটা মারা যায়। আচ্ছা, এবার ওই মরা শোল মাছটাকে কীভাবে রাজবাড়িতে নিয়ে যাবে সেটা নিয়ে সেই তখন ওই পথের মধ্যে কান্নাকাটি করতে শুরু করলেন। আচ্ছা, এবার ওনার ওই আর্তনাদ শুনে দেবী বর্গভীমা হ্যাঁ, কন্যাস্বরূপ ওনাকে দর্শন দেন। ঠিক আছে, ঠিক আছে, এবার দর্শন দেওয়ার পর উনি বলেন যে এই জঙ্গলের মধ্যে একটা অমৃতকুণ্ড আছে, যেই অমৃতকুণ্ডুর রসে বা জলে আচ্ছা, মরা শোল মাছটা জ্যান্ত হয়ে যাবে, আচ্ছা, আর এইভাবেই তুমি তোমার জীবিকা নির্বাহ করবে। তো যথারীতি সেই ধীবর রমণী এবং সেই কন্যাস্বরূপ দেবী বর্গভীমা সেই অমৃতকুণ্ডুর করছে যান, যে এবং দেখেন যে সত্যি সত্যি সেই মরা শোল মাছের উপরে যখন 3 চুল যখন জল দিয়ে দিলেন, তখন ওই মরা শোল মাছটা জ্যান্ত হয়ে গেল। আচ্ছা, তো এটা দেখে তো অবাক। তো তখন ধীবর রমণী কে মা তখন বললেন যে এই কথাটা যেন গোপন থাকে, কাউকে যেন না প্রকাশিত যেন না হয়। আচ্ছা, তো ভালো কথা, এইভাবেই সে তার জীবিকা নির্বাহ করতে শুরু করলো। এইবার রাজার মনে একদিন মানে খুব চিন্তা বলতে কি যে ধীবর রমণী এত শোল মাছ কোথায় পাচ্ছে, আচ্ছা, হ্যাঁ একটা দুটো পায় ঠিক আছে, কিন্তু এত শোল মাছ কোথা থেকে পাচ্ছে। তখন তিনি ওনার রাজপ্রাসাদে ওই ধীবর রমণীকে ডাক করান এবং ওনাকে জিজ্ঞাসাবাদ করা হয়। তো যেহেতু মায়ের একটা বলা ছিল যে ওই কথাটা যেন গোপন রাখা হয়, আচ্ছা, যে মা যেহেতু তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তো রাজামশাই কী করলেন দেখলেন যে ধীবর রমণী যখন বলতে নারাজ, সত্যি কথাটা বলতে যাচ্ছেন, হ্যাঁ, তখনই উনি কী করলেন না ওনাকে হ্যাঁ, বলছি এক মিনিট আসছি এখনই। ওনাকে মৃত্যুর জন্য প্রস্তুত হতে বললেন আর কি, আচ্ছা, যে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় তুমি যদি না সত্যি কথা বল। তো তখন কী করলেন না সমস্ত ঘটনাটা পুনরায় সমস্ত রাজামশাইকে বললেন। আচ্ছা, এবার রাজামশাইকে তো বললে হবে না, তাকে তো প্রমাণ দিতে হবে। হ্যাঁ, এবার যখন রাজামশাইকে নিয়ে যখন ওই রাজামশাই এবং তার সৈন্য সামন্তকে নিয়ে হ্যাঁ, সেই ধীবর রমণী একটা মরা শোল মাছ নিয়ে যখন সেই অমৃতকুণ্ড, মা যেখানে বসে আছেন দেখুন ওইখানেই সে অমৃতকুণ্ড ছিল, ঠিক আছে। আচ্ছা, যখন রাজামশাই এসে দেখলেন যে কোনো অমৃতকুণ্ডর কোনো সন্ধান পাওয়া যায়নি, হ্যাঁ, দেখা গেল কি না ব্রহ্মশিলা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আর সেখান থেকে আজ পর্যন্ত মায়ের এই পুজো হয়ে আসতেছে, রাজার হাত ধরেই মায়ের প্রতিষ্ঠা। আচ্ছা, হ্যাঁ, মানে এখনো ওইভাবেই পুজো ওইভাবে চলছে। পুজো চলছে। আচ্ছা, আপনার কি নাম? আপনি মানে আমার সেবায়িত নাম- আছেন? আমার নাম শ্রী পুষ্পেন্দ্র চক্রবর্তী, আমি আচ্ছা। পুজো। আপনি পুজো করেন? হ্যাঁ, আচ্ছা, অনেক ধন্যবাদ, হ্যাঁ, অনেক হ্যাঁ। কিছু জানতে পারলাম। হ্যাঁ, ঠিক আমার আছে। দর্শক বন্ধুরা জানতে একদম, পারলো, একদম। তারা আসবে, ফোন নিশ্চয়ই, করে যোগাযোগ নিশ্চয়ই। করবে। আমিও সবাই ভালো পরবর্তী থাকবেন। সময়- আমরা মায়ের কাছে একটাই কামনা করি, হ্যাঁ, হ্যাঁ, বিশ্বের যে সমস্ত ভক্তবৃন্দ আছে হ্যাঁ, তারা যেন সবাই যেন ভালো থাকে, একদম, সবাই যেন সুখে শান্তিতে যেন একদম, থাকে, একদম। ব্যাস, এই কামনা করি। আচ্ছা। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ঠিক আছে, জয় মা। ঠিক আছে। আমরা এখন চারপাশটা ঘুরে ঘুরে দেখছি। নাট মন্দিরের পাশেই বসার জন্য অনেক বড় জায়গা রয়েছে। এখানে পুজোর দক্ষিণা কী কী পুজো করা হয়, বিভিন্ন দক্ষিণা সেই সবের লিস্ট রয়েছে। তো
এইখানে সব দক্ষিণা জমা নেওয়া হয়। যখন ভিড় হয় এখানে দুর্গাপুজোর সময়, দীপাবলিতে বোঝা যায়। নিচে যেমন কেনাকাটার পুজোর ডালির দোকান আছে, এখানেও আছে। আর এইটা হলো ওই গর্ভগৃহে মা আছেন, সেই দিক একটা গেট রয়েছে। আর এইগুলো দেয়াল গাঁথতে কি সুন্দর টেরাকোটার কাজ রয়েছে। প্রচণ্ড জোরে বৃষ্টি পড়ছে এখন। পুজোর ডালিরও অনেকগুলো দোকান আছে, নিচ থেকে না কিনে এখান থেকেও কেনা যায়। এই সতীপীঠের প্রধান উৎসব হল কাত্যায়নী চতুর্দশী তিথিতে বিশেষ পুজো এবং দুর্গা পুজো। একসময় এখানে রাজত্ব করতেন ময়ূরবংশীয় রাজা তাম্রধ্বজ। শ্রীকৃষ্ণের অশ্বমেধ যজ্ঞের ঘোড়া তিনি আটকে দিয়েছিলেন। তখন শ্রীকৃষ্ণ নাকি স্বয়ং তাকে ঘোড়া ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। আর বঙ্গে বর্গী আক্রমণে সময় সেনাপতি কালাপাহাড় বিভিন্ন মন্দিরে যখন ধ্বংসলীলা চালাচ্ছিলেন, কিন্তু এই মন্দিরে এসে তিনি থমকে যান। ধ্বংস তো দূরের কথা, মায়ের পুজো করে এই মন্দির থেকে ফিরে তিনি যান কালাপাহাড়। ভক্তরা এই সামনের গাছটিতে বেঁধে দেন তাদের মনস্কামনার ঢিল। মন্দিরের পেছনে যে কিংবদন্তি আছে তা আমরা গর্ভগৃহে পুরোহিতের কাছে শুনেছি, কিন্তু যে পবিত্র কুণ্ডের জল ছিটিয়ে শোল মাছগুলোকে জীবন্ত করা হতো, এখন সেই কুণ্ড দর্শন করতে যাচ্ছি। জেলে রাজাকে সত্য বলে দিয়েছিল বলে মা বর্গভীমা অত্যন্ত রুষ্ট হয়ে এই কুণ্ডের পাশেই, যেখানে প্রস্তর মূর্তিতে রূপান্তরিত হন, সেটাই আজকের গর্ভগৃহ, যা কিছুক্ষণ আগে দর্শন করেছি। আমি আস্তে আস্তে নিচে নেমে যাচ্ছি ওই কুণ্ড দর্শন করতে, যে কুণ্ডের জল ছিটিয়ে শোল মাছগুলোকে বাঁচানো হতো। মা বর্গভীমার আদেশ অনুসারে সেই জেলে প্রতিদিন রাজাকে সেই মরা শোল মাছটাকে এই জলে জীবন্ত করে রাজাকে দিয়ে আসতো। এই মন্দিরের সঙ্গে চীনা পরিব্রাজক ফাইহেন, হিউয়েনসাং এবং অশোক পুত্রের সিংহল যাত্রার কাহিনীও জড়িয়ে রয়েছে। তো এটা তমলুকবাসীর বিশ্বাস, শহরের যেখানেই শক্তি পুজো হোক না কেন, আগে পুজো দিতে হবে মা বর্গভীমাকে। আর সেই বিশ্বাসেই বিভিন্ন উৎসব পার্বণে তো বটেই, বছরের অন্যান্য দিনেও ভিড় লেগে থাকে এই মা বর্গভীমার দরজায়। আজকে খুব সুন্দরভাবে সকলে আমরা সারাদিন ঘুরে বেরিয়েছি এবং তা আমি তুলে ধরেছি আপনাদের জন্য আমার এই চ্যানেলে, এবং তা খুব সহজেই সম্ভব হয়েছে চলো যাই হাওয়া বদলায়ের অ্যাডমিন দেবাশিস দা ও দেবশ্রীদির জন্য। সকলে ভালো থাকবেন, সাথে থাকুন, দেখতে থাকুন আমার পরবর্তী ব্লগ। रौद्रायै नमो नित्यायै गौर्यै धात्र्यै नमो नमः ज्योत्स्नायै चन्दुरूपिण्यै सुखायै सततं नमः कल्याण्यै प्रणदा वृद्ध्यै सिद्ध्यै नमो